আমাদের দুজন উপদেষ্টা ছিল বলে, যাদের একজন আবার এই দলে আসেই নেই, আরেকজন নির্বাচনই করে নাই, শুধুমাত্র এই কারণে আমাদেরকে কিংস পার্টি বলা হলো। অথচ রিয়েল কিংস পার্টির আচরণ, রিয়েল কিংস পার্টির কর্মকাণ্ড আপনারা এখন দেখতে পাচ্ছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগটা যখন উঠেছে, তখন নির্বাচন কমিশন তড়িঘড়ি করে রাতের অন্ধকারে গ্যাজেট দিয়ে তারা নির্বাচনের ফল প্রকাশ করে দিয়ে তারা একটা হাত সাফাই করে দিল। বিএনপির মানে 90 পরবর্তী বিএনপির দুইবার তারা রাষ্ট্র ক্ষমতায় গেছে, 96 ওই 12 দিনটা যদি বাদ দিই, একবারও তাদের শান্তিপূর্ণ বিদায় হয়নি। দেখেন, আওয়ামী লীগ লম্বা সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে খুব দম্ভের সাথে বলেছে এটা সংবিধানে নাই, এটা আমরা করব না। দেখুন, এটা আসলে মত পার্থক্য একদিক থেকে এটা ঠিকই, কারণ ব্যাপারটা এরকম না যে তাদের একটা মত আর আমাদের একটা মত, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে যে জিনিসটা তাদের ইমপ্লিমেন্ট করার কথা বিএনপির সরকার হিসেবে, তারা সেটা ইমপ্লিমেন্ট করছে না, এখানেই একটা বিরোধ তৈরি হয়েছে। এখানে তাদের একটা মত, তারাও ঠিক, আমাদের একটা মত, আমরাও ঠিক, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনে বসেছেন, জুলাই সনদ সেখানে প্রণীত হয়েছে, সারা বাংলাদেশ দেখেছে। এরপরে সেটা কীভাবে বাস্তবায়ন হবে সেই প্রশ্ন নিয়ে অনেক দিন আলোচনা হয়েছে, গণভোটের সিদ্ধান্ত হয়েছে। সেই গণভোটও হলো এবং বিএনপির চাওয়া মোতাবেকই ইলেকশনের দিন একই সাথে হলো। তো সেখানে যেই জনগণ যে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে, এখন আপনার কাজ কী? এখন আপনার কাজ হচ্ছে ওই গণভোট অনুযায়ী, মানে আপনার গণভোটকে ফলো করতে হবে। তো গণভোট ফলো করতে হলে আপনার কী করতে হবে? খুব বেশি কিছু না, জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ওই আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। ফলে বিএনপি যখন এই দুটো জিনিস করছে না, বিশেষত সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা নিল না, তখনই কিন্তু আপনার এই ঝামেলাটা শুরু হয়েছে এবং আমরা যৌক্তিকভাবেই প্রতিবাদ করছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ আমরাও করেছি, কারণ আমাদের অন্তত দুজন প্রার্থী খুব ক্লোজ মার্জিনে হেরেছে। সেই দুটো নিয়ে আমরাও কথা বলেছি। আমাদের কাছে নানা আলামত দেখে মনে হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকতে পারে। এখন এটা হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশনের ব্যাপার। তো আমরা দেখুন, এটা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগটা যখন উঠেছে, তখন নির্বাচন কমিশন তড়িঘড়ি করে রাতের অন্ধকারে গ্যাজেট দিয়ে তারা নির্বাচনের ফল প্রকাশ করে দিয়ে তারা একটা হাত সাফাই করে দিল। কিন্তু এটা কিন্তু যারা নির্বাচন নিয়ে কাজ করে, যে সমস্ত প্রতিষ্ঠান, সুজন কিংবা এই ধরনের প্রতিষ্ঠান, তারাও অবাক হয়েছে, তারাও কিন্তু সমালোচনা করেছে যে যখন অভিযোগ উঠেছে তখন আপনার কাজ ছিল ইনভেস্টিগেশনটা এগিয়ে নেওয়া, আপনি তড়িঘড়ি করে ফলটা ঘোষণা করতে গেলেন কেন? তো মানে সঙ্গত কারণে একটা সন্দেহ তৈরি হয়েছে। তো সেখান থেকে আমরা এখনও মনে করি যে এখানে কিছুটা মানে অন্তত বিএনপিকে 2/3 পাওয়ানোর জন্য আপনি দেখবেন বিএনপির এখন যে সংস্কার বিরোধী অবস্থান, গণতন্ত্র বিরোধী অবস্থান, এটার সাথে কিন্তু আমাদের 2/3 আছে, আমরা সব করতে পারবো, এটা একটা ভূমিকা আছে। তো এই তাদেরকে এই 2/3 এভাবে দেওয়া হয়েছে কিনা, এটা নিয়ে একটা সন্দেহ আছে। ফলে সেটা আমরা চাই যে আরও পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং সেটা নিয়ে যেটা যতদিন দেরি হোক না কেন, এটা যদি সত্যি সত্যি হয়ে থাকে, এটা খুব বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। কারণ 2008 সালের নির্বাচন নিয়েও অনেক পরে হলেও কথাটা উঠেছে। ফলে এটা এখনও পর্যন্ত আমরা সার্বিক আলামত দেখে আমাদের কাছে এরকম মনে হচ্ছে এটা আরও পূর্ণাঙ্গ এবং গভীর তদন্ত দাবি করে। বিএনপি মুখে মুখে বলে বহুদলীয় গণতন্ত্রের কথা, মুখে বলে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার কথা, এবং তাদের যে নির্বাচনী ইশতেহার, সেখানেও বলা আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে স্থানীয় সরকার প্রতিনিধিরা নির্বাচিত হবে। কিন্তু তারা এখানে আপনি দেখবেন যে পুরো জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং সামনে আরও আসছে উপজেলা পৌরসভায়, তারা কিন্তু নিজস্ব লোক মানে দলীয় পদধারী লোকদেরকে নিয়োগ দিচ্ছে প্রশাসক হিসেবে। এবং তারা কারা? তারা হচ্ছে যারা নির্বাচনে হেরেছে, এই যে ত্রয়োদশ সংসদ নির্বাচন এখানে হয় হেরেছে, অথবা তারা মনোনয়ন চেয়ে পায় নাই, এই মনোনয়ন বঞ্চিত এবং নির্বাচন হেরেছে, এই দুই ক্যাটাগরির লোককেই তারা এখানে বসাচ্ছে। অর্থাৎ এটা তাদের কাছে একটা প্রাইস পোস্টিংয়ের মতো। ঠিক আছে, তোমাকে মনোনয়ন দিতে পারি নাই, নাও তুমি এবার প্রশাসক হও। আচ্ছা, তুমি হেরে গেছিলা, ঠিক আছে, যে বিশেষত যেখানে যেখানে জামায়াত ইসলামীর এমপি বা এনসিপির এমপি, ওখানে প্রশাসক বসাচ্ছে যারা ওই নির্বাচনে হেরে গিয়েছিল তাদেরকে। গেম ইজ ভেরি ক্লিয়ার যে 77-78 জন বিরোধী দলীয় এমপি আছে, তাদেরকে আপনি আসলে এলাকায় কাজ করতে দেবেন না, আর পুরো মাঠটাকে আপনি আসলে নিজের কবজায় নেবেন। এর মধ্যে কী হবে? বিএনপি কিন্তু এখন বলছে যে তারা এখন মানে সহসায় আগামী 3-4-5 মাসের মধ্যে কোনো স্থানীয় সরকার নির্বাচন দেবে না। তারা এখন পূর্ণাঙ্গভাবে মাঠ গোছাবে। মাঠ গোছানোর পরে পুরো মাঠটা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, স্থানীয় পর্যায়ের প্রশাসনকে ব্যবহার করে পুরো নির্বাচনী মাঠকে নিজেদের দিকে এনে তারপর তারা একটা ইলেকশন দিতে চায়। সেটা হয়তো আরও 1.5-2 বছর লাগবে। ফলে এটা হচ্ছে আমাদের দুজন উপদেষ্টা ছিল বলে, যাদের একজন আবার এই দলে আসেই নেই, আরেকজন নির্বাচনই করে নাই, শুধুমাত্র এই কারণে আমাদেরকে কিংস পার্টি বলা হলো। অথচ রিয়েল কিংস পার্টির আচরণ, রিয়েল কিংস পার্টির কর্মকাণ্ড আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই যেভাবে ক্ষমতায় এসেই কোনো কিছুর তোয়াক্কা না করে প্রশাসক বসিয়ে দেওয়া, দলীয় লোকদের বসিয়ে দেওয়া এবং তার মধ্যে দলকে বেনিফিটেড করা, এটাই হচ্ছে কিংস পার্টি। এবং বিএনপির শুরুর ইতিহাসও কিন্তু একই রকম। আপনি যদি সেই 77-78 সালে দেখেন, দল গঠন করা এবং এরপরে স্থানীয় প্রশাসন
আগে মাঠ গুছিয়ে তারপর নির্বাচন দেয়া, সেম মডেল। ফলে এটা হচ্ছে একটা কিংস পার্টির মতো আচরণ তারা করছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার আমরা তো মৌলিক গণতন্ত্রের যুগে বসবাস করি না, আমরা তো আইয়ুবের আমলে বসবাস করি না যে বেসিক ডেমোক্রেসির মডেল, কিন্তু এটা তো সেই জমানা না। দ্বিতীয়ত হচ্ছে এই যে এই আমলা নির্ভর এবং নিয়োগ নির্ভর স্থানীয় মানে সার্ভিসগুলোকে বা স্থানীয় সরকারের পদগুলোকে দিয়ে দেওয়া, এটা আমাদের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের জন্য একটা অত্যন্ত মানে সুদূর প্রসারী অশনি সংকেত। তো সেটা বিএনপি, এটা আমি বলবো যে বাংলাদেশের ডেমোক্রেসিকে প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে। কোনো পার্থক্য নাই, এবং বরং আওয়ামী লীগের চেয়ে তারা আরও নগ্ন কায়দায় কাজটা করছে। যেখানে এমনকি দেখবেন আপনি শিক্ষামন্ত্রী বললেন যে আমরা সাইটেশন, কোটেশন, কার একাডেমিক এক্সেলেন্স কতটুকু, এগুলো দেখে আমরা দিচ্ছি। এবার আপনি একটু নিজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের, তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন? ওটা কিউএসের যে র্যাঙ্কিং, ওই বিশ্ববিদ্যালয়ের নামই নেই, জাপানের যে বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করেছেন। মানে এটা একটা, জানি না এটা বলা ঠিক হবে কিনা, পরে আমার নামে উনি মামলাও করে দিতে পারেন। এই পিএইচডির কোনো মূল্য নাই, এবং তার কোনো একাডেমিক কাজ তিনি করেন নাই। তিনি মানে বিএনপির হয়ে নির্বাচনী প্রচারণা করেছেন এই সেদিন পর্যন্ত, ঠিক আছে? সেরকম একজন লোককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় তারা দিয়েছে। 1 নম্বর, দলীয় তো বটেই, দলীয় লোক আপনি এর চেয়ে যোগ্য লোকও ছিল, তাদেরকে দেবেন না। দিবে হলো মানে একেবারে গাভী বৃত্তান্তের মতো করে। আহমদ সফার যে গাভী বৃত্তান্ত, সেখানে যেভাবে সবচেয়ে অযোগ্য, যার ফাইল বলছে যে আমি সবচেয়ে অযোগ্য, সেই লোকটাকে দেয়া, সেরকম একজন দলীয় লোককে এখানে দেওয়া হয়েছে। কুয়েটে আপনি দেখবেন এখানে আরও ন্যাক্কার জন্য কাজ করেছে, শিক্ষার্থীদেরকে ডিরেক্ট অপমান করা যাকে বলে, সেটা বিএনপি করেছে। কীভাবে? কিছুদিন আগে ইন্টারিম সরকারের আমলে, এই গত বছর 2025 ফেব্রুয়ারিতে ভিসি বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল, এবং সেই আন্দোলনের চাপে ভাইস চ্যান্সেলরকে অপসারণ করা হয়েছে। কারণ কি? কারণ ওই ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছিলেন। তারপর হচ্ছে আপনার অনেককে বহিষ্কার করেছেন, অনেকে মামলা দিয়েছেন, ক্যাম্পাসে ছাত্রদল বহিরাগতদের নিয়ে ঢুকেছে। এই সমস্ত কারণে আন্দোলনে ওই ভাইস চ্যান্সেলরের পতন হয়। সেই ভাইস চ্যান্সেলরকে এখানে আবার তারা এনে বসিয়েছে। তার মানে তারা বেসিক্যালি তারা শিক্ষার্থীদেরকে, তরুণ শিক্ষার্থীদেরকে বলতে চায় যে আমরা তোমাদেরকে উই ডোন্ট কেয়ার, মানে বৃদ্ধাঙ্গুলি দেখালো এক ধরনের। আমরা মানে ওই যে পতনটা হয়েছিল আন্দোলনের মাধ্যমে ভাইস চ্যান্সেলর, এটাকে বিএনপি নিজের পরাজয় হিসেবে দেখেছে বলে এখন তা ওই লোকটাকে আপনি আপনার দলের আরেকটা ভাইস চ্যান্সেলরকে দেন, আরেকটু কম মানে অযোগ্য লোককে দেন, কিন্তু যিনি পতিত, সেই পতিত লোককেই কিন্তু এখানে আবার দেওয়া হয়েছে। এটা সরাসরি শিক্ষার্থীদের সেন্টিমেন্টে আঘাত করার মতো একটা ব্যাপার, ঠিক আছে? এবং বাকিগুলোতেও আপনি দেখবেন যে 7টা 8টা বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করা হলো, নিজস্ব লোক বসানো হলো। এমনকি ইউজিসিতেও একজন যোগ্য ভিসিকে, ওখানকার চেয়ারম্যান সাহেবকে বাদ দিয়ে একজনকে বসানো হয়েছে। কিন্তু সব পরিবর্তন হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু চেঞ্জ করা হয়নি। কেন? কারণ ওখানে আগে থেকেই একজন জিআর সৈনিক আছে, স্বঘোষিত, আমি বলছি না, তিনি নিজে স্বঘোষিত জিআর সৈনিক, ওই যে যিনি ভাইস চ্যান্সেলর, ফলে তিনি থাকবেন। ফলে বিএনপি একটা খুব স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না, আমাদের যে শিক্ষার প্রতিষ্ঠানগুলোকে, বিশ্ববিদ্যালয়গুলোকেও তারা আসলে কলুষিত করবে, এবং এই মানে একটা মারাত্মক পর্যায়ের দলীয়করণের মধ্যে দিয়ে নিয়ে যাবে। এই সরকারের বেশ ডজনখানেক এমপি আছেন যারা দ্বৈত নাগরিক। এই যে রাষ্ট্রপতিটাকে তারা মাথায় তুলে নৃত্য করছেন, তিনি দ্বৈত নাগরিক, তার মালয়েশিয়া পাসপোর্ট আছে। এবং আমরা তো মনে করি যে এটা সরাসরি সংবিধান লঙ্ঘন করা। আমাদের সংবিধানে বলে দেওয়া আছে যে আপনি দ্বৈত নাগরিক হলে বাংলাদেশের কোনো এরকম পাবলিক অফিস হোল্ড করতে পারবেন না। আর ইউনূস সরকারের সময় যেটা ডক্টর খলিলকে নিয়ে বলা হয়েছিল, এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী, ওটা তখনই প্রমাণ হয়েছিল যে তিনি আসলে দ্বৈত নাগরিক নন। এক। দ্বিতীয়ত হচ্ছে সেই লোককে তো বিএনপি নিয়েছে তার ঘরে। ফলে পুরো জিনিসটা হচ্ছে যে কথায় কথায় সংবিধানের দোহাই তারা দিলেও যখনই নিজেদের স্বার্থের বিরুদ্ধে যায় তখন তারা সংবিধানের তোয়াক্কাও করে না। এটাও সেই রকমই একটা ঘটনা। দেখেন, আওয়ামী লীগ লম্বা সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে খুব দম্ভের সাথে বলেছে এটা সংবিধানে নাই, এটা আমরা করবো না। হ্যাঁ, যেটা সংবিধানে নাই এটা আমরা করবো না। তারপর বিরোধী দলগুলো যখন আন্দোলন করতে গেছে, সেই আন্দোলনগুলোকে তারা ব্যাপকভাবে ক্র্যাকডাউন করেছে, ধর পাকড় মানে নির্যাতন, গুম খুন, ক্রসফায়ার এসব করেছে। ফলে স্বাভাবিকভাবে বিরোধী দল, তৎকালীন বিরোধী দল বিএনপি, তারা একটা এলোমেলো হয়ে গেছিলো, বিচ্ছিন্ন হয়ে গেছিলো। এবং এটা নিয়ে আবার তারা মজাও নিয়েছে। আওয়ামী লীগ কোথায় আছে আপনারা, কোথায় আন্দোলন, পারলেন না তো, ওবায়দুল কাদের মুখে আমরা এভাবে শুনেছি। বিএনপি সেই মডেলে যাচ্ছে। সংবিধান সংস্কার পরিষদটা তারা বলছে এটা সংবিধানে নাই। এটা তো সংবিধানে থাকার কোনো কথা ছিল না। এটার কাজই তো হচ্ছে সংবিধান পরিবর্তন করা। এখন এই জিনিসটা সংবিধানে নাই বলার মধ্যে দিয়ে আপনি আসলে পূর্বের কমিটমেন্ট, গণরায়, সমস্ত কিছুকে অগ্রাহ্য করছেন, ঠিক আছে? তো আমি বলবো যে এইটার সংকটটা যদি এভাবে বিএনপি সমাধান না করে, তাহলে এটার সংকটটা ঘনীভূত হবে, এবং তাই সেটা তাদের জন্যই, শাসন করার জন্যই ক্ষতিকর হবে। ফলে তারা যদি, আপনি একটা জিনিস দেখবেন বিএনপির ইতিহাসে, বিএনপির মানে 90 পরবর্তী বিএনপির 2বার তারা রাষ্ট্র ক্ষমতায় গেছে।
96-এর ওই 12 দিনটা যদি বাদ দিই, একবারও তাদের শান্তিপূর্ণ বিদায় হয়নি। 91 থেকে 96 তারা আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। 2001 থেকে 6 লগি বৈঠা 111 এইসব। ফলে সেই ইতিহাস থেকে বিএনপি কতটুকু শিক্ষা নিয়েছে, এটা আমার একটা বড় প্রশ্ন আছে। ফলে জনগণ সবই দেখছে, জনগণ তার প্রতিদিন রাস্তায় নামবে না, কিন্তু অনেক দিন ক্ষোভের একটা তার বিস্ফোরণ করতে পারে যে কোনো সময়। ফলে আমি বলবো যে সেটা না করে ইগোর জায়গা থেকে না নিয়ে, যেগুলো তার মানতে কোনো সমস্যা নেই সেগুলো মেনে নেওয়া উচিত। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করা উচিত। প্রত্যেকটা শিশুকেই শিক্ষার এই লটারির ব্যাপারটা কি, লটারির ব্যাপারটা হচ্ছে যে তারা একটা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকার প্রতিযোগিতা, আর কিছু না। কিন্তু প্রত্যেকটা শিশুরই কি আমাদের প্রথম প্রায়োরিটিটা হচ্ছে যে শিশুদের শিক্ষার অধিকার, এটা তার মৌলিক অধিকার। তাহলে তাকে এক স্কুল না হলে তাকে আরেক স্কুলে যেতে হবে, ঠিক আছে? ফলে হঠাৎ করে যে এই বাচ্চা কিশোরদেরকে আপনি যখন শুরুতে একটা পরীক্ষার চাপে ফেলছেন, তখন কিন্তু এটা তাদের যে একটা মনস্তাত্ত্বিক চাপ, যখন তারা এখান থেকে দেখবে যে সে আসলে একটা জায়গায় টিকতে পারে না, এই লটারিটা আপনি তাকে বোঝাতে পারেন বাবা লটারি তো হয় না, এটা জাস্ট তোমার লাক। কিন্তু যখন সে দেখবে যে সে ফলাফলের কারণে হয় না, তখন তার শুরুতেই একটা ডিপ্রেশন দিয়ে শুরু হবে। এটা তাদের উপর একটা বাড়তি চাপ। ফলে এই পরীক্ষার সিস্টেমটা, এটা একটা একটা পরীক্ষা হতে পারে, পরীক্ষা হওয়াটা খুব বড় বিষয় না, কিন্তু এইটার ব্যাপারে যে পাশ ফেলে যে বিষয়, সেই পাশ ফেলের মনস্তত্ত্বটা অত ছোটো বয়সে ঢোকানো ঠিক হবে না। যারা আপনি সবাইকেই পাশ দেখাতে হবে আমার মত, যে এই যে যারা আপনি পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষা নিয়ে সবাই মার্কস পাচ্ছে, এখানে কোনো ফেল মার্কস নাই। আপনি যেটা আছে যে ওই মার্কের ভিত্তিতে র্যাঙ্কিং হবে, সেই র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানেরও তো র্যাঙ্কিং আছে স্কুলের, সেই বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চান্স পাবে। এবং লটারি আর পরীক্ষা দেখেন, এই দুটোকে কিন্তু আমি একটা সমন্বয় করে কথাটা বললাম। যাতে পরীক্ষাও রাখেন, কিছু একটা রিটেন তারা দিক, তাদের একটা উদ্দীপনা তৈরি হয়, কিন্তু তাদেরকে এই অনুভূতি আমরা দিতে পারি না যে তুমি ফেল করেছো বা তুমি পাশ করেছো। তাদেরকে যে পরীক্ষাটা এটা হচ্ছে তোমাকে একটা প্রস্তুতি আকারে নেওয়া, কিন্তু এরপরে তারা আসলে র্যাঙ্কিংয়ের মধ্যে ঢুকে সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাবে, এইরকম একটা জায়গায় যাওয়া উচিত বলে আমি মনে করি। ঋণ খেলাপি দলীয় ব্যবসায়ী যে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, তাকে আপনি বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান দিয়েছেন। ফলে এর মধ্য দিয়ে বিএনপি ক্লিয়ার মেসেজ দিয়েছে ঋণ খেলাপিদেরকে যে তারা সামনে ঋণ খেলাপিদের ব্যাপারে নমনীয় থাকবে। এর পাশাপাশি এরকম একটা গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানকে তারা আসলে দলীয়করণ করার মধ্য দিয়ে পুরো আর্থিক স্থিতি নির্ভর করে যে প্রতিষ্ঠানের উপরে, পুরো মনিটারি পলিসি নির্ভর করে যে প্রতিষ্ঠানের উপরে, আন্তর্জাতিক দাতা সংস্থাদের সাথে যোগাযোগ, লেনদেন, নেগোসিয়েশন নির্ভর করে যে প্রতিষ্ঠানের উপরে, সেখানে এরকম একজন ব্যবসায়ী ব্যাকগ্রাউন্ডের লোককে দেওয়ার মধ্য দিয়ে বিএনপি তার অর্থনৈতিক চিন্তাটা কী সেটাও কিন্তু প্রকাশ করেছে, এবং এটা সর্বমহলে নিন্দিত হয়েছে, এবং অনেকে তাকে বলেছে, তাকে অপসারণ করার কথা বলেছে, কিন্তু বিএনপি কিন্তু সেটা রক্ষা করে নাই। ফলে এটা খুব খুব অ্যালার্মিং, বাংলাদেশের জন্য খুবই অ্যালার্মিং যে তিনি শুরুতেই যে ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে সুদ হার কমাবেন, মানে যেটা আসলে ঋণ খেলাপি ব্যবসায়ীদেরকে সুবিধা দেবে। পরবর্তীতে একজন মুদ্রা কমিটির একজন অর্থনীতিবিদ তিনি পদত্যাগ করার কারণে তিনি কাজটা করতে পারেননি। ফলে তার ব্যাপারটা খুব ক্লিয়ার, তিনি আসলে এখানে একটা বিরাট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, তিনি আসলে ব্যবসায়ীদের স্বার্থটাই দেখবেন, ঠিক আছে, এবং ঋণ খেলাপি ব্যবসায়ীদের স্বার্থটাই দেখবেন। ফলে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের অর্থনীতির জন্য সামনে খুব ভয়াবহ দিন অপেক্ষা করছে বলে আমার মনে হয়। আপনি চিন্তা করে দেখেন, আওয়ামী লীগের ব্যাপারে জনগণের একটা মোহভঙ্গ হতে 2-3 বছর সময় লেগেছিল 2008-এর পরে। বিএনপি 1 মাসেই তাদের খাসলতটা দেখিয়ে ফেলেছে, এবং মানুষজন চরমভাবে হতাশ যে এই 1 মাসের মধ্যে তারা যেভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোকজনদেরকে নিয়োগ দিচ্ছে, সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার ব্যবস্থাটাকে যারা যেভাবে মানে তছনছ করে ফেলতেছে, ফলে মানুষজন খুবই মানে বিএনপির ব্যাপারে অত্যন্ত হতাশ, এবং তাদের মোহভঙ্গটা করতে 1 মাস সময় লাগলো না। এবং আওয়ামী লীগ যেটা করেছে, একটু নিপুণভাবে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে, বিএনপি পুরো সিস্টেম কন্ট্রোল নেওয়ার আগেই এই কাজটা শুরু করে দিয়েছে। ফলে এটা যতই আমরা কিছু পপুলিস্ট কাজ দেখি না কেন, মাটি খনন করা, খাল খনন করা, এটা সেটা মূলত হচ্ছে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে কীভাবে, সেটা কিন্তু তার এই কর্মকাণ্ডগুলোর মধ্যে দিয়ে খুবই পরিষ্কার। প্রধান সমস্যাটা খুব পরিষ্কার, প্রধান সমস্যাটা রাজনৈতিক। শেখ হাসিনা অনেক উন্নয়ন করার চেষ্টা করেছে, মানে দেখানোর চেষ্টা করেছে আমি অনেক উন্নয়ন করছি, গণতন্ত্র লাগবে না, উন্নয়ন নাও। তা আপনি এখন গণতন্ত্রের প্রশ্নটাকে, সংস্কারই হলো এখন গণতন্ত্র, গণতান্ত্রিক প্রশ্নটাকে সাইডে রেখে, রাজনৈতিক প্রশ্নটাকে সাইডে রেখে এই যে কিছু লোকরঞ্জন করছেন, এটা আসলে আপনাকে খুব বেশি সুবিধা দেবে না। এবং বিএনপির উচিত রাজনৈতিক প্রশ্নটাকে, শাসনতান্ত্রিক প্রশ্নটাকে, মানে কীভাবে আমাদের দেশটা পরিচালিত হবে, সেই আইন কানুন নিয়ম নীতির যে সংবিধান পরিবর্তনের যে রাজনীতিটা, এটাকে টপ মোস্ট প্রায়োরিটি দেওয়া উচিত। তারা যেভাবে সালাউদ্দিন সাহেব বললেন পার্লামেন্টে যে সামনের সেশন হলো বিলগুলো, অধ্যাদেশগুলো উঠবে, এরপরে বাজেটের অধিবেশন, সময় নাই, এই জন্যই কিন্তু সংবিধান সংস্কার পরিষদের কথা হয়েছে, যে সেপারেট একটা মানে ফোরাম,
সেখানে শুধুই সংবিধান নিয়ে শাসনতান্ত্রিক পরিবর্তনগুলো হবে, এদিকে রেগুলার পার্লামেন্ট তার মতো করে কাজ করবে, ঠিক আছে? ফলে এটা যদি বিএনপি প্রায়োরিটিতে না থাকে, তাহলে 1.5-2 বছরের মধ্যে তাদেরকে এর জন্য সবচেয়ে বেশি ভুগতে হবে, তাদের পাশাপাশি বাংলাদেশকে ভুগতে হবে। ফলে আমরা বলবো যে আপনি টপ মোস্ট সিরিয়াসলি দুটো জিনিসকে নেন। একটা হলো রাজনৈতিক প্রশ্ন, শাসনতান্ত্রিক সংস্কার, দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক সংস্কার। ব্যাংকের যে টাকাগুলো পাচার হয়ে গেছে সেগুলোকে ফেরত নিয়ে আসেন। দেশের ভিতরে আপনার এমপিরা 50% তাদের এমপিরা হচ্ছে আপনার ঋণ খেলাপি। টিআইবি রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেই তাদেরকে ঋণগুলো পরিশোধ করার ক্ষেত্রে আপনি বাধ্য করেন, মানে নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেন। এগুলো করার মধ্যে দিয়ে অর্থনীতিটাকে একটু হেলদি করার দিকে তাদেরকে নিয়ে যেতে হবে। পাশাপাশি রাজনৈতিক যে প্রশ্নটার কথা বললাম, এই দুটো কাজ যদি তারা করতে পারে, তাহলে আসলে সামনে বাংলাদেশ আগামী 2-3 বছরে জনগণ কিছুটা হলেও এই সংস্কারের এবং এই নতুন পরিস্থিতির একটা সুফল পাবে। কোনটাকে মব বলা হবে আর কোনটাকে বলা হবে না, এটার একটা রাজনীতি আছে। আমরা অনেক ঘটনাকে দেখেছি, যেমন ধরেন আমি এটা মজা করে বলেছিলাম যে অন্তর্বর্তী আমলে যেগুলো মব ছিল সেগুলো এখন নির্বাচিত আমলে হয়ে গেছে বিক্ষোভ কিংবা অনাস্থা। আপনি তো বাংলাদেশ ব্যাংকে মব করেই তো গভর্নরকে সরানো হলো, বা বাসসে এখনও নানা জায়গায় মব হচ্ছে। আমরা তো সরকার না, মব ঠেকানো তো আমাদের কাজ না। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে মবের ব্যাপারে 0 টলারেন্স, তারপর মব ঘটে যাচ্ছে চারপাশে। আপনার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, সেটা আপনি না করে আপনি সংবিধান বা সংস্কারটাকে টুটি চেপে ধরে আছেন, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছি। ওয়ারেজ আইনমন্ত্রী মুখ খোলেন না, প্রধানমন্ত্রী মুখ খোলেন না, প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে প্রশ্ন করলে উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এভাবেই তারা দেশটা পরিচালনা করছে। এটা ইটসেলফ একটা মব। এই ঘটনাটা কিন্তু একটা মব, মানে আপনি যার যেটা কাজ, যার যেটা পোর্টফোলিও, সেটা না করে সে আরেকটা কাজ করছে, গায়ের জোরে করছে, ঠিক আছে? তো সেখান থেকে আমি বলবো যে পুরো জিনিসটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসলে আইন শৃঙ্খলা এবং প্রতিদিন খুন খারাপির কথা আমরা জানতে পারছি, এগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক করলে এই মব বা এরকম এই ঘটনাগুলো আর ঘটবে না। আওয়ামী লীগের ব্যাপারটা হচ্ছে, আমরা বলেছি যে আগে রিডেমশন দেন রিকনসিলিয়েশন, মানে আগে আপনি যে কাজটা করেছেন সেটার জন্য শাস্তি হতে হবে, এবং শাস্তি হওয়ার পরে আওয়ামী লীগ যদি একটা শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে আসে, রাজনীতিতে ব্যাক করে, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে তাকে বিচারিক কায়দায় ফেস করতে হবে। এবং তার বিরুদ্ধে যে গুম কমিশনের রিপোর্ট দেখেন, পিলখানার রিপোর্ট দেখেন, যেগুলো আসছে, তারা যেভাবে এখানে ইন্ডিয়াকে ইনভলভ করে আমাদের ইন্টারনাল সিকিউরিটিকে তছনছ করে দিয়েছে, এটা আপনি বিচার করতে হবে না? তারা কোনো নর্মাল পলিটিক্যাল পার্টির মতন না, তারা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা থ্রেট। এই জিনিসগুলো সুরাহা করার পরে আওয়ামী লীগ যদি জাতির কাছে ক্ষমা চায়, তাহলে তাদের রাজনীতির প্রশ্ন আসতে পারে। আর আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক ভোটার ছিল একসময়, তারা তো এই নির্বাচনে ভোট দিয়েছে বিভিন্ন দলকে, ফলে তারা এখন আওয়ামী লীগের ভোটার নাই, তাদের একটা রিকনসিলিয়েশন হয়ে গেছে, ঠিক আছে? তাদের একটা সমাজে একটা পুনর্বাসন কিংবা স্বাভাবিকীকরণ এটা ঘটে গেছে, এবং এটাতে আমি মনে করি যেটা ঠিক আছে, দিস ইজ ওকে। আর যারা ক্রিমিনাল, আপনি গতকালকেও আসলো যে তাদের যে মন্ত্রী ছিল, নৌপরিবহন মন্ত্রী ছিল, কি যেন লোকটার নাম, খালিদ, কি আইএসটি জীবনযাপন, সুপার শপে কার্ড দিয়ে আপনার করছে, কোনো অনুশোচনা, কোনো গিল্ট নাই। আর তাদের সাধারণ নেতাকর্মীদেরকে তারা রাস্তায় নামিয়ে দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায়। তাদের সাধারণ নেতাকর্মীদের কাছেও আমাদের আহ্বান থাকবে যে রিভল্ট করেন এবং আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেন, এটাই সমাজে স্বাভাবিক হওয়ার একটা রাস্তা। এনসিপি তো জামাতের ছত্রছায়া নাই, এনসিপি জামাতের সাথে একটা সম্মানজনক জোটে আছে, এটা পারস্পরিক, এবং এটা একটা প্র্যাকটিক্যাল জোট আমাদের তরফ থেকে। আমরা একসাথে নির্বাচন করেছি, এবং এখনও পর্যন্ত বিরোধী দলীয় যে রাজনীতি সংসদের ভেতরে আমরা একসাথে করছি, বাইরে কিন্তু আমরা যার যার সংগঠনের কাজ করছি। ফলে এনসিপির মতো করে বিকশিত হচ্ছে, এবং আগামী নির্বাচনে এবং তার পরের নির্বাচনে এনসিপি এককভাবে, আগামী নির্বাচনের কথাটা এখনই বলতে পারছি না কী হবে, মানে এই কীভাবে আমরা নির্বাচন করবো সেটা পরে দেখা যাবে, কিন্তু আমরা অবশ্যই সরকার গঠন করতে চাই, অবশ্যই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে চাই, এই কারণে আমাদের ইশতেহারও আছে অলরেডি, তাই না? ফলে আমরা সেই মোতাবেক আগাচ্ছি, এবং এনসিপি স্বতন্ত্রভাবেই রাজনীতি করবে। আর জোটের রাজনীতি ইলেকশনে এটা খুব কমন একটা ব্যাপার। স্বতন্ত্র রাজনীতি, জোট রাজনীতি একসাথে চলতে পারে, মানে জোটের হয়ে নির্বাচন করা এবং স্বতন্ত্র সাংগঠনিক রাজনীতি দুটোই একসাথে চলবে আমাদের সামনে।